হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে র্যান্ডম অ্যানিমেশনে আমরা নতুন আরেকটা সিরিজ নিয়ে এসেছি, আর এই সিরিজটার নাম হচ্ছে সাইবারপাঙ্ক এজ রানার্স। তো যাই হোক, এই সিরিজটা সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো না বা অনেকে হয়তো জেনে থাকবে। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলি, এই সিরিজটা পোল্যান্ড এবং জাপানের যৌথ প্রযোজনায় নির্মিত, আর এই অ্যানিমে সিরিজটাকে তৈরি করা হয়েছে সাইবারপাঙ্ক 2077 নামে একটা গেম রিলিজ হয়েছিল, যে গেমটা নিয়ে আমি সেভেস 420 আজ থেকে 3 বছর আগে বিস্তারিত ভিডিও তৈরি করেছিলাম। আমি সেই ভিডিওটার কিছু অংশ প্লে করে দিচ্ছি, এর সাথে সেই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। বর্তমানে পুরো পৃথিবীতে এই গেমটি নিয়ে বিশেষ উন্মাদনা দেখা যাচ্ছে, তবে বাংলাদেশে এই গেমটি নিয়ে গেমারদের কেমন আগ্রহ সে সম্পর্কে আমার ধারণা নেই, কারণ বাংলাদেশে এরকম হাই কনফিগারেশনের পিসি গেম খেলার খুব কম মানুষই রয়েছে। তবে আমাদের পাশের দেশ ভারতে কিন্তু সাইবারপাঙ্ক গেমটি নিয়ে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গেছে। যাই হোক, এই গেমটি ডেভেলপ করতে বা তৈরি করতে প্রায় 8 বছর সময় লেগেছে, আর গেমাররা এই গেমটির জন্য কয়েক বছর যাবত ওয়েট করছিলেন। অবশেষে 2020 সালের ডিসেম্বরের 10 তারিখে এই গেমটি মুক্তি পায়, আর গেমটি মুক্তি পাওয়ার সাথে সাথে একটা রেকর্ড তৈরি করে। তো যাই হোক, সাইবারপাঙ্ক সম্পর্কে মোটামুটি তোমরা ধারণা পেয়েছো যে এই পুরো কনসেপ্টটা প্রথমে এসেছে হচ্ছে গেমে, আর ওই গেম প্রমোশন করার জন্য মূলত এই অ্যানিমে সিরিজটা তৈরি করা হয়েছে। আর তুমি একটা জিনিস শুনে অবাক হবে, ওই গেমটা তৈরি করতে খরচ হয়েছিল 5,000 কোটি টাকা। তো সেই হিসেবে 10 কোটি টাকা খরচ করে এই অ্যানিমেটা তৈরি করা ওই গেম কোম্পানির জন্য কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক, যদিও এটা একটা বোনাস অ্যানিমে, তবে তারপরেও পুরো দুনিয়াতে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, আর এই কারণে এটার IMDb রেট হচ্ছে 10-এ 8.3, আর মাই অ্যানিমে লিস্টে এটার রেটিং হচ্ছে 10-এ 8.6। তো বাড়তি কোনো কথা না বলে একেবারে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। গাইস, তুমি কি অন্যান্য ব্র্যান্ডে লস করে হতাশ? এখন সময় পরিবর্তনের, এখনই ক্রিকেক্সে যোগ দাও এবং অ্যাকাউন্ট খোলো, আর তোমার লসের পরিমাণ লাইভ কাস্টমার কেয়ারে জানাও এবং সাইন আপ বোনাস হিসেবে পেয়ে যাও 5,000 টাকা পর্যন্ত। আর ক্রিকেক্সে জিমি গেম খেলো এবং উপভোগ করো প্রতিদিন 50টি ফ্রি স্পিনের সুবিধা, আর মাত্র 500 ডিপোজিট করো এবং ইনস্ট্যান্টলি পেয়ে যাও 300 টাকা বোনাস। আর জন্মদিনে ক্রিকেক্স তোমাকে দিচ্ছে 1000 টাকার বিশেষ বোনাস। আর এভিয়েটর গেম খেলো এবং উপভোগ করো 10% ক্যাশব্যাক আর সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। আর তুমি তোমার জেতা টাকা সুবিধাজনক এবং নিরাপদ উপায়ে তুলতে পারো। এখানে বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন দ্রুত এবং নিশ্চিন্ত করতে পারো। আর এর জন্য পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো। তবে আমরা যেই বিজ্ঞাপনে দেই না কেন, তোমরা সেটা সম্পর্কে ভালো মতো জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিরিজ যখন শুরু হয় তখন আমাদের সাইবারপাঙ্ক ইউনিভার্স সম্পর্কে কিছু বলা হয়। আর সাইবারপাঙ্ক ইউনিভার্সটা সম্পর্কে আমি কি বলবো, যেমন ডেমন স্লেয়ার রয়েছে, ডেমন, তারপর তোমার জুজুৎসু কাইজেন রয়েছে, কি যেন মনস্টার বা জুজুৎসু টাইপের একটা কিছু। তো এই সাইবারপাঙ্ক ইউনিভার্সে রয়েছে হচ্ছে এলিয়েন টেকনোলজি, মনে করো অনেক হাই লেভেলের টেকনোলজি, এবং মানুষ এখন এত উন্নত হয়েছে যে মানুষ তাদের শরীরকেই মডিফাই করছে। কারো হাত নেই, হাতের বদলে ওরা হাইটেক হাত বানিয়ে ফেললো। কারো চোখ নেই, চোখের বদলে আরো হাইটেক চোখ বানিয়ে ফেললো, যেটা জুমও করতে পারবে, মনে করো যে কাউকে স্ক্যান করে ল্যাংটাও করে দিতে পারবে। তো এরকম একটা ব্যাপার। এছাড়াও তোমার পরামর্শ থাকে না, তুমি করলে কি ডাইরেক্ট তোমার মাথায় একটা চিপ লাগিয়ে নিলে, চিপ লাগিয়ে তুমি মনে করো ডক্টর হয়ে গেল, অনেকটা এরকম ব্যাপার। তো যাই হোক, এরপর প্রথম এপিসোড যখন শুরু হয় আমাদের একজন পুলিশকে দেখানো হয় যে পেট্রোলিং করার সময় গাড়ি থামিয়ে মোবাইলে কারোর সাথে কথা বলছে, হতে পারে ওর গার্লফ্রেন্ডের সাথে, এবং সে তার গার্লফ্রেন্ডের কাছে তার কষ্টের কাজ নিয়ে দুঃখ করছে। আর তখনই একজন লোক তার গাড়ির জানালার সামনে এসে দাঁড়ায়, আর ওই পুলিশকে বলে, এ শালা তুই এটা কি করছিস, তুই কি মরতে চাস? আর এই কথা বলেই ওই লোকটা করে কি পুলিশের উপর গুলি করতে শুরু করে। মানে ব্যাপারটা অনেকটা তোমার ওই জিটিএ গেমের মতো হয়ে গেছে, যাইছে তাই করবে। তো ওই লোকটা যখন গুলি করে পুলিশকে, তখনই আশেপাশে বাকি যত পুলিশ ছিল তারা করে কি ওই লোকটার উপর গুলি করা শুরু করে। তবে এই গুলিতে ওই লোকটার কিছুই হয় না, এবং উল্টো ওই লোকটা করে কি সেখানে থাকা প্রত্যেকটা পুলিশকে গুলি করে মেরে ফেলে। তো এই জায়গাতে আমরা জানতে পারি এটা কোনো সাধারণ মানুষ নয়, সে হচ্ছে একজন সাইবর্গ। মনে করো মানুষই ছিল, সে তার পুরো বডিকে মডিফাই করে ফেলেছে, মানে একটা রোবটের মতো হয়ে গিয়েছে, কিন্তু ব্রেনটা হচ্ছে মানুষের, মানে ব্রেন মানুষের আর পুরো শরীরটা হচ্ছে রোবটের। তো সেগুলোকে সাইবর্গ বলা হয়ে থাকে। তো যাই হোক, তোকে থামাতে তখনই সেখানে হেলিকপ্টার নিয়ে মিলিটারিরা চলে আসে, এবং মিলিটারি এসে ওই সাইবর্গের উপর গুলি করা শুরু করে। আর এখানে লোক ওই মিলিটারিদের কাছে অনেক হাইটেক অস্ত্র ছিল এবং স্পেশাল শুট ছিল, আর এ কারণে তারা ওই লোকটাকে মেরে ফেলতে সমর্থ হয়। আর এরপরে আমাদের একটা ছেলেকে দেখানো হয়, আর তখন তাকে রিপার ডগ নামের একজন লোক মেসেজ পাঠায়, আর সে তাকে বলে, আমি ভাবিও নি তুমি এটা থেকে বাইরে বের হতে পারবে। তো এখন আমরা জানতে পারি যে ছেলেটা এতক্ষণ আসলে গেম খেলছিল, মনে করো জিটিএ এর মতো একটা গেম খেলছিল, আর যে ছেলেটা গেম খেলছিল তার নাম হচ্ছে ডেভিড, এবং সেই হচ্ছে আমাদের এই সিরিজের মেইন চরিত্র। এবং এই ছেলেটা একটা চিপের সাহায্যে এই পুরো গেমটা একবারে ভেতরে ঢুকে অনুভব করছিল। হয়তো ওই যে সাইবর্গটা ছিল সেটা ওর চরিত্র ছিল আর কি, আর এই চিপটাও রিপার ডগের কাছ থেকে কিনেছে। তো এরপর ডেভিড করে কি রিপার ডগের সাথে আরেক কিছুক্ষণ কথা বলে, আর তারপরের সিনে আমরা দেখতে পাই ডেভিড একটা ওয়াশিং মেশিনের সামনে বসে এবং তার জামা কাপড় ধুচ্ছে, কিন্তু হঠাৎ করে সেই ওয়াশিং মেশিন থেমে যায় এবং সেখান থেকে শব্দ আসে, তোমার টাকা শেষ হয়ে গিয়েছে। তো এইখানে আমরা জানতে পারি এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস করার জন্যই তোমাকে টাকা দিতে হবে। তো এরপর ডেভিড সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, আর সে দেখতে পায় তার মা সোফায় ঘুমাচ্ছে। তো ডেভিড তার মাকে জাগিয়ে দেয় আর বলে, তুমি সোফাতে কেন ঘুমাচ্ছ? তো ওর মা তখন বলে, আসলে নাইট শিফট করার কারণে আমার সারা শরীরে ব্যথা হয়ে গিয়েছে, আর এই কারণে আমি সোফাতেই ঘুমিয়ে পড়েছি। তো এরপর ডেভিড তাকে বলে, ওয়াশিং মেশিনের তো ফান্ড শেষ হয়ে গিয়েছে, ওটাকে রিফান্ড
রিফান্ড করতে হবে। মানে চিন্তা করো, ওয়াশিং মেশিন চালাতে গেলেও তোমাকে ওই রিসার্চ করতে হবে। তো তখন ডেভিডের মায়ের মনে পড়ে ডেভিডকে তো ক্লাসেও আপডেট করাতে হবে, মানে ক্লাসের বেতন দিতে হবে, বাট ওদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তোর মা তখন ওকে বলে আচ্ছা তুমি কি এটা সামলে নিতে পারবে? তখন ডেভিড বলে হ্যাঁ, এটা আমি ডককে দিয়ে সামলে নেব, মানে ডককে দিয়ে হয়তো মনে করো হ্যাকিং ট্যাকিং করবে। বাট ওর মা তখন ওকে বলে তুমি ভুল ভাল বা উল্টা পাল্টা কোনো কিছু কিন্তু করো না, ঠিক আছে? তো এরপর ডেভিড স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, আর ডেভিডের মা তখন ওকে বলে তুমি কি এভাবে স্কুলে যাবে? ডেভিড তখন বলে আমার সকল ইউনিফর্ম তো ওয়াশিং মেশিনের ভেতরে রয়েছে, তো আমি কি পরে যাবো? আর তখনই টিভিতে গতকালকে হওয়া সেই গোলাগুলির নিউজটা আসে, এবং ওখানে সন্ত্রাসীদের সাথে একটা মিলিটারি ফাইট হয়েছিল, আর ওই ফাইট থেকে মিলিটারি গ্রেডের একটা আর্মর মিসিং হয়ে গিয়েছে। বা ডেভিডের মা বলে এই খবর তোমাকে দেখতে হবে না, তুমি স্কুলে যাও। আর এরপর ডেভিড করে কি তার স্কুলের দিকে যেতে থাকে। তো ডেভিড যখন স্কুলের দিকে যাচ্ছিল তখন আমরা এই সাইবার পাঙ্কের সম্পূর্ণ শহরটাকে দেখতে পাই, আর এই শহরটা অনেক বেশি হাইটেক ছিল এবং এখানে প্রত্যেকটা জায়গাতেই টেকনোলজির ব্যবহার করা হতো। আর স্কুলে যাওয়ার সময় আমরা এই সিরিজের দ্বিতীয় মেন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম সম্ভবত লুসি, আমি শিওর নই। সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল, মানে একটা মেয়ে মানুষ আর কি। তো যাই হোক, এখানে ওকে ইন্ট্রোডিউস করানো হয় না, আর কিছুক্ষণ পরে ডেভিড স্কুলে চলে যায় আর তার ক্লাস শুরু হয়ে যায়। আর ক্লাসে সে ভার্চুয়াল সিস্টেমের সাহায্যে কাটসুয়ার সাথে কথা বলে, এবং এরপর তাদের টিচার তাদের ক্লাসে লগ ইন করতে বলে। তবে ডেভিডের মডিফাই করা হেডসেটের কারণে পুরো ক্লাসেই গ্লিচ চলে আসে, আর এই কারণে ওদের সম্পূর্ণ সিস্টেমটা ক্র্যাশ করে যায় এবং সবার হেডসেট নষ্ট হয়ে যায়। তো এরপর প্রিন্সিপাল ডেভিডের মাকে স্কুলে ডাকে আর বলে আপনার ছেলের কারণে আমাদের পুরো সিস্টেমটাতেই গ্লিচ চলে এসেছে এবং সবগুলো জিনিস নষ্ট হয়ে গিয়েছে, তো এই কারণে আমাদের অনেক বেশি লোকসান হয়েছে। তো ডেভিডের মা তখন বলে এই সবকিছুর ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো। বাট প্রিন্সিপাল তখন ডেভিডের মাকে বলে দেখুন, ব্যাপারটা শুধুমাত্র এটা নয়, আপনার উচিত আপনার ছেলেকে অন্য কোনো একটা স্কুলে ভর্তি করে দেওয়া। বাট ডেভিডের মা তখন বলে আমি ডেভিডকে এই স্কুলেই পড়াতে চাই, কিন্তু প্রিন্সিপাল এটার কোনো উত্তর দেয় না। তো এরপরে ডেভিড গাড়িতে করে তার মায়ের সাথে বাসার দিকে যেতে থাকে, এবং গাড়িতে তারা এই বিষয় নিয়ে কথা বলছিল। তো ডেভিডের মা তাকে বলে আমি তোমাকে তোমার সিস্টেম আপগ্রেড করাতে বলেছিলাম, কিন্তু তুমি এগুলো কি করেছো? ডেভিড তখন বলে আমি তো সিস্টেম আপগ্রেডই করেছিলাম, কিন্তু এটাও মনে হয় ওই ডকের ভুলের কারণে হয়েছে, ওই হারামজাদা সম্ভবত আমাকে ভাইরাসওয়ালা হেডসেট দিয়েছিল। আর তখন ডেভিড একটা কিছু চিন্তা করে, আর তারপর সে তার মাকে বলে আমার মনে হয় স্কুল ছেড়ে দিয়ে কোনো একটা কাজ করা উচিত। তো এটা শুনে ডেভিডের মা অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে বলে তাহলে কি আমি এর জন্য এত বেশি পরিশ্রম করেছিলাম? আর এরপর সে কান্না করতে শুরু করে, আর ডেভিডের এই কারণে অনেক খারাপ লাগে, আর সে মায়ের কাছে ক্ষমা চায়। কিন্তু একটু পরে সেখানে পেছন থেকে দুটো গাড়ি চলে আসে এবং তারা নিজেদের মধ্যে গোলাগুলি করতে থাকে। মানে বুঝতেই পারছো এই শহরটা সন্ত্রাসী দিয়ে ভরা, সবার কাছে অনেক হাইটেক জিনিস রয়েছে, এবং আমরা এটার প্রমাণও পেয়ে যাই যখন একটা গাড়ি থেকে মিসাইল লঞ্চ করা হয়। তো ওই মিসাইলটা গিয়ে লাগে হচ্ছে ডেভিডদের গাড়িতে, এবং ডেভিডদের গাড়িটা সম্পূর্ণ উল্টে যায় সেটার ব্লাস্টে, এবং অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে। আর তারপরের সিনে আমরা দেখতে পাই ডেভিড গাড়ির মধ্যে ফেসে রয়েছে, আর তার মা কিছুটা দূরে আহত হয়ে পড়ে রয়েছে এবং চারপাশে আগুন লেগে রয়েছে। আর তখনই সেখানে ট্রমা টিম চলে আসে। তো ট্রমা টিম বলতে সাধারণত কি বোঝানো হয়েছে আমি বুঝিনি। ট্রমা টিম বলতে হয়তো সরকারি কোনো বড় ধরনের বাহিনী হবে। তো তারা তাদের সিস্টেম চেক করে, কিন্তু ওরা এই সিস্টেমের মধ্যে ছিল না। মানে ডেভিড আর ডেভিডের মা হয়তো গরিব, এর জন্য সিস্টেমের মধ্যে ছিল না, আর এই কারণে ডেভিড আর মাকে সেখানে মরার জন্য ছেড়ে দেয়। তবে এখানে আমি এখনো শিওর নই ট্রমা টিম হয়তো কোনো সন্ত্রাসী সংগঠন হতে পারে, আমার মোটেও কোনো আইডিয়া নেই। যারা সাইবার পাঙ্ক দেখেছো তারা কমেন্ট করতে পারো। তো এরপরে আমরা ডেভিডকে একটা হসপিটালে দেখতে পাই, আর সে ওখানে অনেক বেশি আহত হয়ে রয়েছে। তো ডক্টর তাকে বলে তোমার মায়ের সার্জারি সাকসেসফুল হয়েছে এবং আমরা তাকে আরো কিছুদিন এখানে রাখবো। তো এই কারণে তুমি একটা কাজ করো, কাগজপত্র নাও আর হসপিটালের বিল পরিশোধ করো। তো এরপর ডেভিড করে কি বাড়ির দিকে আসতে থাকে, আর ঘরের কাছে এসে দেখতে পায় যে তাদের দরজা লক করা। আসলে বাড়ি ভাড়া পরিশোধ না করতে পারার কারণে ওদের দরজা বাড়িওয়ালা লক করে দিয়েছে। তবে ডেভিড তখন করে কি দরজার উপরে একটা ছোট জানলা রয়েছে, সেখান দিয়ে ঢুকে পড়ে, মানে এক্সস্ট ফ্যানের জায়গা দিয়ে। আর তারপর নিজের অ্যাকাউন্ট চেক করে এবং সম্পূর্ণ শূন্য পায়, এবং পুরো ঘরের পর চেক করে যাতে কিছু টাকা পায়। আর তারপর সে করে কি তার মায়ের ব্যাগটা চেক করে, আর তখন ওই ব্যাগের মধ্যে স্যুটটা দেখতে পায়, যেটার মধ্যে সেই মিলিটারি গ্রেডের সে সাইবার আর্মর ছিল, যেটা গতকালের যে ফাইট হয়েছে সন্ত্রাসীদের সাথে, সেই ফাইট থেকে ক্রাইম সিন থেকে উধাও হয়ে গিয়েছিল। তো এখানে ওর সাথে আমরাও শকড হয়ে যাই যে ওর মায়ের কাছে স্যুটটা কিভাবে আসলো, এবং এটা কিন্তু টিভি নিউজ চ্যানেলেও দেখিয়েছে। তবে ওর মাথায় তখন এটা আসে, ওর মাথায় তখন প্ল্যান আসে যে এটা তো আমরা বিক্রি করতে পারি। আর এই কারণে সে করে কি ডককে কল দেয় এবং বলে আমার কাছে মিলিটারি গ্রেডের একটা সাইবার আর্মর রয়েছে, যদি আমি এটাকে বিক্রি করি কত টাকা পাবো। তবে এটার দাম ওই ডক যেটা বলে সেটা শুনে ডেভিড একদম হতাশ হয়ে যায়। আর তারপর ডেভিড করে কি ওই স্যুটের সিরিয়াল নাম্বার নিয়ে রিসার্চ করে গুগলে। তবে সেখান থেকে ওই স্যুটটার কিরকম দাম হবে বা এটার কাজ কি সে সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন পায় না। আর পরের দিন আমরা আবারও ডেভিডকে স্কুলের দিকে যেতে দেখতে পাই, আর স্কুলে পৌঁছানোর সাথে সাথে কাটসু নামের যে ছেলেটা রয়েছে সে তার বন্ধুদের সাথে ওর সাথে দেখা করে এবং ওকে আন্ডারগ্রাউন্ড একটা এরিয়াতে নিয়ে যায়, এবং ওকে গতকালের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে গতকাল কি করেছিলি যে আমাদের সবকিছু গ্লিচ পড়ে গিয়েছিল। এবং কাটসু এরপর বলে তুই স্কুল থেকে চলে যা, তুই আমাদের মধ্যে থাকার যোগ্য নস। তো এরপর কাটসু করে কি ডেভিডের মায়ের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। তো এই কারণে ডেভিড অনেক বেশি রেগে যায় এবং ওদের মধ্যে ফাইট শুরু হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই কাটসু যেহেতু বড়লোকের ছেলে, ওর শরীরে একটা এআই সিস্টেম রয়েছে, একটা এআই সিস্টেম আপডেট করেছে, এবং এখানে ওর একটা কমফু চিপ রয়েছে যেটার সাহায্যে ও করে কি ডেভিডকে অনেক বাজেভাবে মারে। তো ডেভিড সেখানে কিছুই করতে পারে না, আহত হয়ে পড়ে থাকে। আর তখনই ডেভিডের কাছে ডক্টরের মেসেজ আসে, আর তারপর আমরা ডেভিডকে হসপিটাল
হসপিটালে দেখতে পাই। তো ডক্টর তাকে বলে গতকাল সন্ধ্যা পর্যন্ত তোমার মা ঠিক ছিল, কিন্তু সকালের পর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং তাকে আমরা বাঁচাতে পারিনি। তো ডেভিড তখন তাকে জিজ্ঞাসা করে, আপনি না বলেছেন আমার মা সুস্থ রয়েছে, তাহলে হঠাৎ করে কি হলো? তখন ডক্টর বলে, দেখো এটা একটা নাইট সিটি, এই শহরে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো এরপর তারা ডেভিডকে তার মায়ের অস্থি বা ছাই দেয়, আর সে এটাকে নিয়ে বাসার দিকে আসতে থাকে। আর বাসায় যাওয়ার সময় তার কাছে বাড়ির মালিকের ফোন আসে এবং বাড়ির মালিক বলে, হয় বাড়ি ভাড়া দাও, নয়তো বাড়ি থেকে বেরিয়ে যাও, আর তুমি যদি নিজে নিজে বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে আমি তোমার ঘরের সবকিছু বাইরে বের করে ফেলে দেবো। তো ঘরে এসে ডেভিড করে কি ডগকে আবারও কল করে এবং সেই স্যুটটা কত দামে বিক্রি করা যায় সে ব্যাপারে বলে, কিন্তু ডগ যখন বুঝতে পারে যে ও বিপদে পড়েছে তখন ওই স্যুটের দাম আরো কমিয়ে দেয়। তো ডেভিড তখন অনেক রেগে যায় এবং বলে, তুমিও জানো যে এটার দাম অনেক বেশি, কিন্তু তুমি সুযোগের সদ্ব্যবহার করছো, তাই না? আর তারপর ডেভিড ডগকে অনেক গালি দিয়ে ফোনটা কেটে দেয়। আর তখনই ডেভিডের কাছে কাটসু নামের সেই ছেলেটার মেসেজ আসে। তো এখানে কাটসু আবার ওর মায়ের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল, মানে বিষয়টা চিন্তা করো, ওর মা মারা গিয়েছে, তখন আবার মায়ের নামে যদি বাজে কথা শুনে কেমন লাগতে পারে। তো এই জিনিসটা ওর মাথায় বারবার ঘুরছিল। সিন এখানে কাট হয় আর তারপর আমরা দেখতে পাই ডেভিড সেই স্যুট নিয়ে ডগের কাছে পৌঁছায়। আর ডগ তখন ভাবে ডেভিড হয়তো এই স্যুটটা বিক্রি করতে এসেছে, বা ডেভিড বলে, আমি এই স্যুটটা বিক্রি করতে আসিনি, আমি এটাকে পড়তে এসেছি। আর এখানেই প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। আর এখন চলো আমরা দ্বিতীয় এপিসোডে চলে যাই। তো দ্বিতীয় এপিসোডের শুরুতে দেখা যায় ডেভিড ডগকে বলে, আমি এটা বিক্রি করতে না, আমি এটা নিজে লাগাতে এসেছি। তো ডগ তখন তাকে বলে, আমি তো তোমাকে এটা কেনার অফার আগেই দিয়ে দিয়েছিলাম, তবে তোমাকে যদি আমি এটা ইনস্টল করে দিই তুমি তো এটার পাওয়ার হ্যান্ডেল করতে পারবে না, কারণ এটা একটা মিলিটারি গ্রেডের আর্মর, তো বেটার হবে তুমি এখান থেকে চলে যাও। তো এটা শুনে ডেভিড যখন সেখান থেকে চলে যেতে থাকে হঠাৎ করে ডগের মুড বদলে যায় আর সে ডেভিডকে দাঁড়াতে বলে এবং সে ডেভিডকে বলে, আমি এটা তোমার শরীরে ইনস্টল করে দেবো, কিন্তু যখন এটা তোমার ব্রেন এবং তোমাকে কন্ট্রোল করবে তখন তুমি নিজেই কান্না করতে করতে আমার কাছে আসবে এবং বলবে এটাকে আমার শরীর থেকে বের করে দাও। তবে তখন কিন্তু আমি যখন এটাকে শরীর থেকে বের করবো আমি কিন্তু এটা ফ্রিতে নিয়ে নেবো, কোনো টাকা দেবো না। তো এই শর্তে ডগ করে কি ওই স্যুটটাকে ডেভিডের শরীরে ইনস্টল করে দেয়। আর তারপর ডেভিড যায় হচ্ছে সরাসরি স্কুলে, আর সে মূলত এখানে স্কুলে এসেছে কাটসুর কাছ থেকে বদলা নিতে। তো ডেভিড ক্লাসে ঢুকেই কাটসুকে একটা কিক মারে আর এই কারণে সে নিচে পড়ে যায়। তো কাটসু তখন বলে, তুমি এটা কি করছো, এখানে চারপাশে ক্যামেরা লাগানো রয়েছে। ডেভিড তখন ওকে আরেকটা পাঞ্চ মারে এবং বলে, এতে আমার কিছুই ছেড়া যায় না। আর কাটসু তখন অনেক রেগে যায় এবং ও করে কম্বো চিপটা অ্যাক্টিভেট করে ডেভিডকে মারার চেষ্টা করে। বাট ডেভিডের যে নতুন আর্মারটা রয়েছে এটাও আরো বেশি হাইটেক এবং মিলিটারি গ্রেডের, তো এটার সাহায্য করে কি স্পিড বাড়িয়ে কাটসুর অন্য পাশে গিয়ে ওকে একটা পাঞ্চ করে। আর এই কারণে কাটসু অনেক দূরে গিয়ে পড়ে এবং কাছে ধাক্কা খায়। আর কাটসু তখন তাকে বলে, তুমি আবার কি আর্মর ইমপ্লান্ট করেছো তোমার উপরে? তবে তুমি কি বুঝতে পারছো তুমি কার উপর আক্রমণ করেছো? তুমি এখন আর বাঁচতে পারবে না, কারণ তুমি আমার উপর আক্রমণ করেছো। আর আমার বাবা স্কুলের একজন বোর্ড মেম্বার এবং অনেক ক্ষমতাধর একজন পার্সন, এবং আমার বাবা তো তোমাকে স্কুল থেকে বের করে দেবেই। বাট ডেভিড আবারও বলে, তাতে আমার বাল ছেঁড়া গেল। আর এই কথা বলে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপর ডেভিড এই স্যুটের সাহায্যে অনেক স্পিডে তার ঘরে ফিরে আসে এবং রেস্ট নিতে থাকে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই কাটসুর বাবা কাটসু আর ডেভিডের ফাইটটা সিসিটিভি ক্যামেরায় দেখছে। আর এরপর সে ওই ক্লাসের যে একজন মনে করো মেন্টর, সে মার্কাসকে জিজ্ঞাসা করে, আমার ছেলে মার খাচ্ছে আর এই ভিডিও তুমি আমাকে দেখাচ্ছ কেন? তুমি এই ছেলেটা সম্পর্কে আর আমাকে বিস্তারিত বলো। তো মার্কাস তখন তাকে ডেভিডের ডিটেলস বলে যে আপনি ডেভিডের মুভমেন্টটা দেখুন, আর সেই ওই মিলিটারি আর্মরটা ইমপ্ল্যান্ট করেছে তার শরীরে, যেটা ক্রাইম সিন থেকে গায়েব হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা লাগানোর পর ওর শরীরে কোনো সাইড ইফেক্ট হয়নি। তো এর জন্য মনে হয় ওর উপরে আমরা আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবো, শরীরে এই সবকিছু সহ্য করতে পারে। তো কাটসুর বাবা তখন মার্কাসকে বলে, ওর ব্যাপারে সকল ডিটেলস বের করো এবং ওকে টাকার লোভ দেখাও যাতে সে আমাদের হয়ে কাজ করে। তো এরপর আমরা দেখতে পাই ডিবেট করছে কি এখনো রেস্ট নিচ্ছে। আর তার কাছে তখন স্কুল থেকে মেসেজ আসে এবং প্রিন্সিপাল তাকে বলে, স্কুল থেকে তোমাকে বের করে দেওয়ার সকল প্রসেস শুরু হয়ে গিয়েছে। তবে সম্পূর্ণ মেসেজটা শোনার আগে ডিবেট করে কি কলটা কেটে দেয় আর তারপর সম্পূর্ণ শহরে ঘোরা শুরু করে। তো এরপর ডেভিড যখন ট্রেনে কোনো একটা জায়গায় যাচ্ছিল তখনই সে একটা ছায়া দেখতে পায়, আর এই মেয়েটার ছায়া এর আগের দিনও সে দেখেছে। তো এরপর সে যখন আশেপাশে মনোযোগ দিয়ে তাকায় তখন সে দেখতে পায় এই মেয়েটা ট্রেনে থাকা বিভিন্ন লোকজনদের দামি দামি চিপ চুরি করছে। মানে এখানে প্রত্যেকটা মানুষের শরীরে তো একটা করে চিপ থাকে বা একটা যন্ত্রাংশ রয়েছে, সেগুলো চুরি করছে। তো এরপর সে যখন ডেভিডের চিপ বা ডেভিডের আর্মরটা চুরি করার চেষ্টা করে তখনই ডেভিড ওর হাত ধরে ফেলে এবং এরপর মেয়েটা তখন ডেভিডকে বলে, তুমি কি আমার সাথে যাবে, তোমার সাথে কথা রয়েছে। আর তারপর ডেভিড ওর সাথে যায়। আর এরপর মেয়েটা করে কি ডেভিডের চিপ স্ক্যান করে এবং ওর সম্পর্কে সকল ডাটা বের করে। তো ওই মেয়েটা তখন বুঝতে পারে যে ডেভিড মিলিটারি গ্রেডের আর্মর পরে রয়েছে। তো মেয়েটা তখন ডেভিডকে বলে, তুমি অনেক বিপদের মধ্যে রয়েছে, তবে তারপর আমি তোমাকে একটা কাজের অফার দিচ্ছি, আমার সাথে কাজ করবে? তো ডেভিডের টাকা পয়সার অভাব রাজি হয়ে যায়। আর এরপর ডিল করতে থাকে। তো প্রথমে মেয়েটি ডেভিডকে 80-20 মানে 80% 20% অফার দেয়, বাট ডেভিড এটাতে রাজি হয় না এবং কিছুক্ষণ বার্গেন করার পরে ডেভিড 70-30 রাজি হয়ে যায়। আর ডেভিড যখন এই ডিলে রাজি হয় তখন এই মেয়েটা তার পরিচয় দেয়। মেয়েটা বলে, আমার নাম হচ্ছে লুসি এবং আমরা দুজনে মিলে চুরি করব। তো এরপর তারা দুজনে মিলে ট্রেনের চিপ চুরি করতে থাকে। আর কিছুক্ষণ পর তারা দুজনে ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসে এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তবে হঠাৎ করে ডেভিডের অবস্থা খারাপ হয়ে যায় আর তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর এরপর সে অজ্ঞান হয়ে যায়। আর তারপর আমরা তাদের দুজনকে একটা অ্যাম্বুলেন্সে অন্য একটা লোকের সাথে দেখতে পাই যেখানে ডেভিড স্ট্রেচারে শুয়েছিল। তো ওই লোকটা তখন লুসিকে বলে, এই ছেলেটা তার শরীরে ইমপ্ল্যান্ট করেছে নতুন একটা আর্মর, কিন্তু তারপরে কোনো ওষুধ খায়নি আর এই কারণে শরীরের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো ওই লোকটা তখন লুসির কাছে
কাছে ডেভিডের পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে, বাট লুসি তো ডেভিডের পরিবারের ব্যাপারে কিছু জানতো না। তো লোকটি তখন জিজ্ঞাসা করে এই ছেলেটার কি কোনো ইন্স্যুরেন্স রয়েছে, চিকিৎসা ইন্স্যুরেন্স? লুসি তখন বলে দেখে তোকে গরিব মনে হচ্ছে, মনে হয় না ওর কোনো চিকিৎসা ইন্স্যুরেন্স রয়েছে। আর ততক্ষণ ওরা হসপিটালে পৌঁছে যায়, তবে অ্যাম্বুলেন্সটা হসপিটালে দাঁড়ায় না। আর লুসি তখন বলে হসপিটাল তো পেছনে থেকে গেল, বাট লোকটা তখন তার বন্দুক বের করে আর লুসিকে বলে আমি ওর আর্মরটা বা ইমল্যান্ডটা বের করে ফেলবো এবং এটা বাইরে অনেক দামে বিক্রি করবো। তো এই কথা শুনে লুসি বুঝতে পারে ঘটনা তো সারছে। আর তারপর লুসি করে কি হঠাৎ করে অ্যাম্বুলেন্সের দরজা খুলে ফেলে, ওই ট্রেচার নিয়েই ডেভিডকে নিয়ে অ্যাম্বুলেন্সের বাইরে চলে আসে এবং অ্যাম্বুলেন্স থেকে অনেক দূরে চলে আসে। তো ডেভিড তখন ওকে বলে আমি কি তাহলে এখন মারা যাবো, আমাকে প্লিজ মারা যাওয়ার আগে ডকের কাছে নিয়ে যাও। তো এরপরের সিনে আমরা ডেভিডকে ডকের ওই তোমার ওয়্যার হাউসে দেখতে পাই। আর ডক তখন ডেভিডকে জিজ্ঞাসা করে তুমি এটাকে দিনে কয়বার ব্যবহার করেছো? ডেভিড বলে আমি তো আজকে প্রায় 6 থেকে 8 বার ব্যবহার করেছি। তো ডেভিড তখন অবাক হয়ে যায় যে তুমি এটা এতবার ব্যবহার করতে পারলে, সহ্য করতে পারলে? তো লুসি তখন ডককে জিজ্ঞাসা করে তুমি যে ডেভিডকে এই আর্মরটা ইমপ্ল্যান্ট করেছো, এরপরে যে ওষুধ খেতে হয় সেই ওষুধটার ব্যাপারে তুমি ওকে বলোনি? ডক তখন বলে দেখো এটার জন্য আলাদাভাবে টাকা দরকার, আর ডেভিড যেহেতু গরিব মানুষের কাছে টাকা ছিল না, তো এই কারণে ওকে আমি ওষুধের কথা বলিনি, ওষুধ বিক্রিও করিনি। তো ডক তখন ডেভিডকে জিজ্ঞাসা করে ডেভিড তুমি কি ওষুধ খেতে চাও? ডেভিড বলে তুমি কি তাহলে আমার কাছ থেকে ওষুধের টাকাটাও নেবে? ডক তখন বলে দেখো আমি প্রত্যেকটা জিনিসের জন্য টাকা নেই, আমি তোমার দুলাভাইও নেই বাপও নই, আর আমি কোনো দানের সংস্থাও খুলে বসিনি। সিরিয়াসলি খুব উচিত কথা বলেছে, বিজনেস টাইপের কথাবার্তা। তো লুসি তখন ডকের কাছে ওষুধের দাম জিজ্ঞাসা করে এবং 2 দিনের ওষুধ কিনে নেয়। আর তারপর লুসি সেখান থেকে বাইরে যায়। আর ডক এরপর ডেভিডকে জিজ্ঞাসা করে তুমি কি এটা এখনো খুলে ফেলতে চাও না? ডেভিড তখন বলে না আমি এটাকে খুলতে চাই না। আর এটা বলে ডেভিড সেখান থেকে বেরিয়ে আসে। আর বাইরে লুসি ওর জন্য অপেক্ষা করছিল। তো এরপর তারা সেখানে থাকা একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। তো ডেভিড তখন বলে আমি এখন ঠিক আছি আর আমরা আবারও চুরি করতে পারবো, বাট লুসি বলে আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আর লুসি তখন বলে তুমি যদি এটা আরো আজকে ব্যবহার করো তাহলে তুমি একবারে একটা সাইবার সাইকো হয়ে যাবে এবং আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আমি কোনো সাইবার সাইকোকে হ্যান্ডেল করতে চাই না। তো এরপর ডেভিড তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখন আমার সাথে কাজ করতে চাও এত কিছুর পরেও? লুসি তখন বলে হ্যাঁ অবশ্যই করতে চাই, কারণ তোমার কাছ থেকে আমি ওষুধের টাকা পাই, সেই টাকাটা শোধ করবে না? তো এরপর ডেভিড তখন বলে আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমরা কাজ শুরু করবো। তো এরপর লুসি দাঁড়িয়ে ডেভিডকে বলে আমার সাথে চলো। তো লুসি করে কি ডেভিডকে তার বাড়িতে নিয়ে যায়। আর ডেভিড তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে একাই থাকো? লুসি বলে হ্যাঁ আমি একাই থাকি। তো এটা শুনে ডেভিড একটু নার্ভাস হয়ে যায়। তবে তারপরও সে লুসির সাথে বাসায় চলে যায়। আর সেখানে গিয়ে তারা দুজন একসাথে বিয়ার খেতে থাকে এবং বিয়ার খাওয়ার পরে যখন একটু নেশা চলে যায় তখন তারা ব্যক্তিগত জীবনের কথাবার্তা বলতে থাকে। তো ডেভিড এখানে লুসিকে তার নিজের ব্যাপারে বলে যে সে কিরকম একটা গরিব পরিবার থেকে বিলং করে এবং কিভাবে তার মা দিনরাত পরিশ্রম করেছে যেন সে স্কুলে যেতে পারে। আর লুসিও তখন তাকে বলে যে আমি এই শহরের উপর অনেক বিরক্ত, আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, আমি আলামিনদের দেশ বাংলাদেশে যেতে চাই। তো যাই হোক তারা দুজন অনেকক্ষণ কথা বলে। আর তারপর লুসি ডেভিডকে বলে তুমি আমার সাথে আসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তো এরপর সে ডেভিডকে একটা হেডসেট দেয় এবং একটা ভিআর দেয় যেটার মধ্যে হাইটেক চিপ রয়েছে এবং লুসি নিজেও একটা পরে। আর এটার সাহায্যে ওরা চলে যায় হচ্ছে মহাকাশে। মানে বুঝতেই পারছো এখন যেমন ওই যে 9D রয়েছে, ভিআর দিয়ে তুমি একবারে মনে করো রোলার কোস্টারে মজা নিতে পারো, তো সেরকম মনে করো এটার সাহায্যে তুমি একেবারে মহাকাশের মজা নিতে পারছো, তুমি ফিল করবে তুমি মহাকাশে রয়েছো। তো যাই হোক ডেভিড এটা দেখে লুসিকে বলে এটা তো একদম আসল মনে হচ্ছে। তো লুসি তখন বলে হ্যাঁ এটা অনেক বড় লোকের একটা ছেলের কাছ থেকে আমি চুরি করেছিলাম। তো ডেভিড এখানে সূর্যের আলোকে ভালো মতো অনুভব করতে পারছে। আর এরপর সে চাঁদের ক্রম গ্র্যাভিটিকে অনুভব করতে পারে এবং সে ওখানে লাফালাফি করতে থাকে। তো এরপর সেখানে তারা দুজন অনেক ভালো সময় কাটায়। আর তারপর লুসি আর ডেভিড একটা জায়গায় গিয়ে বসে পড়ে এবং দূর থেকে পৃথিবী অনেক ভালোভাবে দেখতে থাকে। তো লুসি তখন ডেভিডকে বলে দেখো তোমাকে ছাড়া এই জায়গাটাতে আমি আর এর আগে কখনোই আনিনি। তো ডেভিড তখন বলে তাহলে তুমি আমাকে কেন এখানে আনলে? লুসি তখন বলে আমার মনে হয় আমরা দুজন অনেক ভালো একটা টিম বানাতে পারবো। বাট তখনই ডেভিডের সামনে কিছু লেখা চলে আসে এবং দুজনেরই ওই ড্রিমটা ভেঙে যায় এবং তারা তাদের সামনে কয়েকজন সাইবার সাইকোকে দেখতে পায়। সাইবার সাইকো মনে করো যে তোমরা যারা ব্যাটল অ্যাঞ্জেল আলিতা সিনেমা দেখেছো ওটাই দেখেছো, পুরো বডিটাই হচ্ছে রবট, খালি মাথাটা হচ্ছে মনে করো মানুষের এবং মনে করো চুরি চামারি করে, ওগুলো সাইবার সাইকো। তো ওরা ডেভিডকে বলে আরে তুই যে ইমপ্ল্যান্টটা পরে আছিস সেটা তো আমাদের রে। আর তারপর ডেভিড লুসির দিকে তাকায়, মানে সাহায্য যাওয়ার জন্য লুসির দিকে তাকায়, বাট লুসি তো নিশ্চিন্তে বসে সিগারেট খাচ্ছে। আর তখন ডেভিড বুঝতে পারে এটা একটা ফাঁদ ছিল এবং লুসি ওদের সাথে জড়িত। আর এরপর সাইবার সাইকোরা ডেভিডের উপর আক্রমণ করে। আর এখানেই দ্বিতীয় এপিসোডটা শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো এটা খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ হতে যাচ্ছে এবং আমরা কন্টিনিউয়াসলি ভিডিওটা দিয়ে এই সিরিজটা শেষ করে ফেলবো। তবে আগামীকাল আমরা কোনো ভিডিও দেবো না, যাতে 24 ঘন্টায় বা 48 ঘন্টায় মোটামুটি একটা ভিউ পায় এবং অনেক বেশি মানুষ পরবর্তী পর্বটা দেখার জন্য আগ্রহী হয়ে থাকে। এবং তারপর থেকে আমরা কন্টিনিউয়াসলি একটা একটা করে ভিডিও দিয়ে পুরো সিরিজটা শেষ করে ফেলবো। এবং এই সিরিজ শেষ হওয়ার পরে তোমাদের জন্য একটা বড় ধরনের সারপ্রাইজ রয়েছে, মানে খুবই অসাধারণ একটা সিরিজ আমরা আনতে চলেছি এবং আমি মনে করি ওটা এমন একটা সিরিজ হবে যেটা দেখার পরে বেশ কিছুদিন ওই সিরিজটার রেস্ট তোমাদের মধ্যে থেকে যাবে। ইভেন এই সাইবার পাঙ্ক দেখার পরেও তোমাদের তাই হবে, অনেকদিন মনে থাকবে এই সাইবার পাঙ্ক সিরিজের কথা। তো আজকের
মতো আমি বিদায় নিচ্ছি, বাট বিদায় নেওয়ার আগে আমি তোমাদেরকে বলে নিচ্ছি, র্যান্ডম ভিডিও চ্যানেলের অ্যালটারনেটিভ হিসেবে আমরা যে একটা চ্যানেল তৈরি করেছি আলামিন 420, সেই চ্যানেলে কিন্তু 2024-এর খুবই লেটেস্ট একটা হরর এবং ডিস্টার্বিং সিনেমা দ্য সাবস্টেন্স সিনেমাটা এক্সপ্লেন করা হয়েছে। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো ওই চ্যানেলে গিয়ে ওই সাবস্টেন্স সিনেমাটা দেখার জন্য। আমি তোমাকে নিশ্চিত করতে পারি সিনেমাটা দেখে তুমি অনেক মজা পাবে। এবং ওই চ্যানেলে বর্তমানে কিন্তু হরর মান্থ চলছে, মানে ওই চ্যানেলে পুরো ডিসেম্বর মাস খালি হরর এবং ডিস্টার্বিং সিনেমা চলবে এবং ওই চ্যানেলটা টাইপই আলাদা, তোমরা ওখানে গেলে মজা পাবে আশা করছি। তো আমি বিদায় নিচ্ছি, আর তোমরা চলে যাও ডিসক্রিপশনে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওই চ্যানেলের, এছাড়া পিন কমেন্টের লিঙ্ক থাকবে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। তবে গাইস, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে, সেটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইব পেজ রয়েছে, যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা ডেইলি লাইফে আমি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই। তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে, তারা ওই পেজে যেতে পারো। আমি আমার পার্সোনাল পেজটার লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।